সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে আরেকটি ফোন আলাপ জমা, সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি প্রধান হারুন, হারান পদ। ছবি তুলে বাইরে পাঠাতে জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। ইরানের হামলার ভয়ে খাবার গাড়িতে চড়ে ও উড়োজাহাজ পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প, স্বীকার করলেন নিজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট পরীক্ষায় কাল মাঠে নামবে বাংলাদেশ, সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের প্রত্যাশা। জুলাই গণ অভ্যুত্থানের সময় 6 সমন্বয়কের খাওয়ার ভিডিও ছড়িয়ে দিয়ে শেখ হাসিনা রোশনালে পড়েন তৎকালীন ডিবি প্রধান হারুন। অথচ ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন খোদ সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে ওবায়দুল কাদেরের কাছে নালিশ করেন হারুন। এমন একটি ফোন আলাপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে খাওয়ানোর ছবি ডিবি প্রধান হারুন নিজেই প্রকাশ করেন। এ ঘটনায় তার পদ থেকে সরানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের ওই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথনের অডিও বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। স্যার হারুন কি তুমি স্যার আমি করতে আবার খাওয়াই ওই ছবি কেন তুমি? না এই খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। মনির স্যার বলছে কিনা। মামলার ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক রয়েছেন। তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এগুলো ছিল হাস্যকর, যা তার দলকে বিপর্যস্ত করেছে। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসাবে তাকে সকলে অবহিত করেন। এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন, এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। সকল আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিও জানান তিনি। সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে ওসমান হাদিসহ 28 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়। সেই সাথে বাজিয়ে শোনানো হয় একাধিক ফোন কল রেকর্ড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা। দুপুরে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এই দাবি জানান। অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। দীর্ঘ 8 মাস গণমাধ্যম কর্মীদের জন্য বন্ধ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন এজলাস কক্ষ। এর মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা।
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। বারবার আশ্বাস দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন প্রেক্ষাপটে সোমবার এজলাসের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা। সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। যেখানে তথ্য প্রবাহের বাধা দেয়া হয়, যেখানে তথ্য সংগ্রহে বাধা দেয়া হয়, সেখানে সন্দেহের ডালপালা গজায়। এইগুলা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উদ্বেগ হয়। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবেই তখন সন্দেহের উদ্বেগ হয় কি তার আসলে মতিগতি। মানুষকে জানতে দিতে হবে। আপনার যদি এজলাসে জায়গা কম থাকে, আপনাকে জায়গা বাড়াতে হবে। বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের আদালতে প্রবেশ সাংবিধানিক অধিকার। এছাড়া সাংবাদিকদের আদালতে প্রবেশের নিষেধাজ্ঞা ন্যায় বিচারের পরিপন্থী বলেও জানান তারা। এইভাবে দরজা বন্ধ করে দিয়ে বিচার করাটা সঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, অবিলম্বে এই যেটা বিচারিক কোনো আদেশ না, এটা কোনো প্রশাসনিক আদেশও না, একটি মৌখিক বেআইনি আদেশ, সেটা অবিলম্বে প্রত্যাহার করার জন্য। এটা পরিষ্কারভাবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী অবস্থান থেকে তারা ফিরে আসবেন। যদি তাদের যদি কোনো প্রায়োগিক সমস্যা থাকে, সেটা সমাধানের কী পদ্ধতি আছে, সেইটা নেতৃবৃন্দের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা সম্ভব। অবিলম্বে এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। কি কারণে আমরা এখানে দাঁড়িয়েছি? মাহিতুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণ বিএনপি সরকারকে 5 বছরের জন্য দায়িত্ব দিলেও সরকার 4 বছরের মধ্যেই তাদের সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়ন করা গেলে তা টেকসই উন্নয়ন বা SDGর নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, 17 বছরের জঞ্জাল মাত্র 6 মাসে দূর করা সম্ভব নয়। এরপরও ফ্যাসিবাদ সরকারের ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করছে সরকার। অনুষ্ঠানের সঞ্চালক SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের সময় 7% প্রবৃদ্ধি হওয়ার কথা দাবি করা হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4% ঘরে। আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, SDGর বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার। রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত মাদক কারবারি ল্যাংড়া রুবেল সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য জানান। এছাড়া অপর এক প্রশ্নের জবাবে উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের কোটি টাকা ডাকাতির ঘটনায় তদন্ত চলছে বলেও জানান ডিবি প্রধান। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে শরিক দল এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। এদিকে মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট।
সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে সংসদের বিশেষ বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের সংসদে বিএনপির 247 জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। তবুও বিরোধী দল প্রার্থী দেয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রকাশ্যে। ভোটাররা ব্যালটে নাম লিখে ভোট দেবেন। নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে গণমাধ্যমের। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হামলার আশঙ্কায় গোপনে উড়োজাহাজ বদল করার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেই এই স্বীকারোক্তি দেন। তিনি জানান, তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মীকে এয়ারফোর্স ওয়ানে রাখা হয়। পরে নিরাপত্তা বাহিনী ও সামরিক কর্মকর্তাদের পরামর্শে খাবার সরবরাহকারী একটি ট্রাকের মাধ্যমে তাকে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্প দাবি করেন, তিনি যে সামরিক বিমানে উঠেছিলেন সেটি আরও বেশি ঝুঁকির মধ্যে ছিল। যুদ্ধ অবসান কিংবা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বিভ্রান্তিতে ফেলেছেন ইরানের নেতারা। তাদের কৌশল বুঝতে অনেকটা হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু ট্রাম্প নন, আরও অনেক মার্কিন প্রেসিডেন্টকে গোলক ধাঁধায় ফেলেন পারস্যের দেশটি। ইরানের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ইরান নাকি তার সাথে অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে। এমনকি সাংবাদিকদের তিনি এও বলেছেন যে ইরান তাকে বারবার রাগিয়ে দিচ্ছে। ট্রাম্পের এই রাগই প্রমাণ করে তেহরানের নেতাদের বুঝতে কতটা হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে চিনতে এবং তাদের দুর্বলতার সুযোগ নিতে নিজেকে ওস্তাদ মনে করেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে ইরানের নেতারাই তাকেই ঘোল খাইয়ে ছেড়েছে। ট্রাম্প বলছে একটা, তো ইরান বলছে উল্টোটা। ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চাইলেও ইরান তা নাকচ করে প্রণালীতে ফি আদায়ের দাবিতে অনড়। অর্থাৎ ট্রাম্পকে নিয়ে রীতিমতো খেলছে তেহরানের প্রশাসন। তবে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যাকে এমন গোলক ধাঁধায় ফেলেছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্ট ইরানের জটিল ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন, নয়তো বড় ধরনের রাজনৈতিক ধাক্কাও খেয়েছেন। কেউ কেউ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1980 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তেহরানের মার্কিন দূতাবাস থেকে 52 জন জিম্মিকে মুক্ত করতে এক গোপন আলোচনার অনুমোদন দেন। কার্টার ভেবেছিলেন কিছু শর্তের বিনিময়ে তিনি চুক্তি করতে যাচ্ছেন, কিন্তু ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তা নাকচ করে দেন। এছাড়া 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবাননে জিম্মি মুক্তির বিনিময়ে ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেন। গোপন লেনদেনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটি ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয় এবং রিগানের প্রেসিডেন্সিকে সংকটে ফেলে। এমনকি 1997 সালে তেহরানের সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিল ক্লিন্টন ও পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট দুই দেশের সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করলেও ইরানের কট্টরপন্থীদের বিরোধিতায় তা ব্যর্থ হয়। একমাত্র ব্যতিক্রম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধুমাত্র তিনি 2015 সালে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি করেন, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি বাতিল করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জবাবে তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরান প্রতিনিয়ত ওয়াশিংটনকে কূটনীতিতে টেক্কা দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের যে অধৈর্য মনোভাব তাকে হাতিয়ার বানাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। জানিয়ে দিব খেলার খবর। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু বৃহস্পতিবার সকাল 6:30টায়। লাল বলের ক্রিকেটে অজিদের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। ঘরে বাইরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সিরিজ হারানোর স্মৃতি তো তরতাজাই। 2022 সালে মাউন্ট মঙ্গানুয়েতে ভিন্ন কন্ডিশনও আছে জয়, কিন্তু বাকি দুই সংস্করণের মতো টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট ধারাবাহিকতায়। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে সিরিজ জেতার পরের মাসেই জিম্বাবুয়ের কাছে হারে ইনিংস ব্যবধানে।
সেই পরাজয়ের স্মৃতিকে সঙ্গী করে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। দলের সমস্যাগুলো যেখানে আরও প্রকট হয়ে ওঠার শঙ্কা তো আছেই। ওপেনিংয়ে দীর্ঘদিনের সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 3 ওপেনারের কেউই ভালো করতে পারেননি। শুধু ওপেনারদের আলাদা করে বিশ্লেষণ করা ভুল হবে। ইনিংস ব্যবধানে হারের ম্যাচে শতক করা মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কেউই অর্ধশতক পেরোতে পারেননি। লিটন না থাকলে লোয়ার অর্ডারে কে হাল ধরবে তাও অজানা। প্রস্তুতি ম্যাচে বোলিং বিভাগ নিয়েও ধোঁয়াশা আছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সাথে একাদশে তৃতীয় পেসার কে হচ্ছেন তা স্পষ্ট নয়। খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসানের কেউই দাবিটা জোরালো করে তুলতে পারেননি। এইসব আফসোস তো আছেই, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অনভিজ্ঞতাও। 100-র বেশি টেস্ট আর 20 বছরের লম্বা ক্যারিয়ারে মুশফিকুর রহিমের সাদা পোশাকে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। দলের বাকি সদস্যের কথা আর কি বা ব্যাখ্যা করার আছে? ওয়ানডে টি20 সংস্করণের চেয়ে টেস্ট ম্যাচের উইকেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশি। 5 দিনের খেলায় কেমন আচরণ করবে 22 গজ তার উপর অনেকখানি নির্ভর করবে ম্যাচের ফল। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টের আগেও আলোচনায় আছে ডারউইনের উইকেট। মারারা স্টেডিয়াম নামের এই মাঠে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ হয়েছে মাত্র 2টি। 2003 সালে যার সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রায় 23 বছর বিরতি শেষে আবারও যখন এখানে টেস্ট হচ্ছে, প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়েও প্রশ্ন ওঠে কেমন হবে উইকেট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ট্রাইব্যুনালে আরেকটি ফোন আলাপ জমা। সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন, হারান পদ। ছবি তুলে বাইরে পাঠাতে জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট পরীক্ষায় কাল মাঠে নামবে বাংলাদেশ। সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।